তাপসিন দীপ দুইজন মামাতো ভাই। মিশনের বাবা মা আছে কি নেই সেটা সঠিক জানে না। বয়স আর মস্তিষ্কের কিছু ত্রুটির জন্য মনে নেই। মিশনের মন ভোলা রোগটা প্রখর। শুধু একটা ব্যাপারে মিশন মন ভোলা রোগ নেই, যেটা ওর মস্তিষ্কের মধ্যে সেট করা থাকে। মিশনের মন ভোলা রোগটা অনিচ্ছাকৃত নয়, এটা ওর নিজের তৈরি করা একটা অভ্যেস। ইচ্ছে করে অপ্রয়োজনীয় জিনিস ভুলে যেতে পছন্দ করে, আর সফলও হয়। ব্যাপারটা আজও হলেও ঘটনাটা সত্যি। হাতের পিস্তলটা ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ শেষ করে একটা রুমাল দিয়ে পিস্তলটা মুছলো। মুছা শেষ করে রুমালটা পাশেই বিছিয়ে রাখলো। অতঃপর সেই রুমালের উপর পিস্তল রেখে তীব্র উঠে চলে গেল। আস্তে আস্তে হালকা কুয়াশাচ্ছন্ন অন্ধকারে মিলিয়ে গেল। একটা জুসের প্যাকেট হাতে নিয়ে স্ট্র মুখে দিয়ে জুস চুষে চুষে খাচ্ছে আর সামনের দিকে হাঁটছে। পাশেই তাপসিন মিশনের হাঁটার সঙ্গী হয়ে আছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আপি, পা ব্যথা করছে, চলো কোথাও বসি। কেমন ছেলে তুই? হ্যাঁ, এইটুকু পথ হেঁটেই হাঁপিয়ে গেলি। চল ফুটপাতেই বসি। চলো। এদিক ওদিক তাকাতাকি করে একটা ল্যাম্পপোস্টের নিচে বসলো দুজনে। বসে বসে কথা বলছে। এমন সময় মিশন খেয়াল করলো ওর বাম পাশে একটা রুমালের উপর পিস্তল। কোনো প্রকার বিব্রত বোধ না করে, কিছু না ভেবে পিস্তলটা হাতে নিল। মিশন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে উঠল, বাহ জোস তো। মিশনের হাতে পিস্তল দেখে তাপসিন খানিকটা হক চুকিয়ে গেল। আপি, পিস্তল কোথায় পেলে? আরে এটা এখানে ছিল। দেখে তো মনে হচ্ছে না এটা খেলনা। খেলনা পিস্তল না, অরিজিনাল। এত রাতে এটা এখানে কে ফেলে গেল? যেই ফেলুক প্ল্যানিং এর সাথেই ফেলেছে, ভুলে ফেলে যায়নি। কি করে বুঝলে? পিস্তলের নিচে থাকা রুমালটা মিশনের হাতে তুলে নিয়ে তাপসিনকে দেখালো। মিশন ভেঙচি মেরে বলল, দেখ, এই রুমালটা সুন্দর করে বিছানো ছিল এখানে, আর তার উপর পিস্তলটা। এটা একদম নতুন পিস্তল, ইউজ করা হয়নি, তার উপর ফুল লোড করা। তুমি তো এটা খুলেও দেখোনি, বুঝলে কি করে ফুল লোড? আরে হাতের অনুমান আছে না একটা, উইদাউট ম্যাগাজিন এটার ওজন হয়তো 21 আউন্স বা 1.31 পাউন্ডস, অ্যান্ড উইথ লোডেড 15 ম্যাগাজিন 30 আউন্স বা 1.785 পাউন্ডসই হবে। এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে ফুল লোড করা। জায়গায় রেখে দাও, আবার ফেসে যাব কোনো ঝামেলায়। এটা রেখে দিলে আরো বেশি ঝামেলাতে পড়বো। আমার আঙুলের ছাপ পাওয়া যাবে। বিকেলে খালি হাতে ধরে ফেলেছি, পাশের রুমালটা থাকা সত্ত্বেও। এখন কি করবে তাহলে? একটা স্প্রে কিনে আনি, মুছে রেখে চলে যাই। মিশন শান্ত হ, কিচ্ছু হবে না। এটার সাথে করেই নিয়ে যাই, দিনের বেলা থানায় জমা দিয়ে দিব। এটা এখানে এভাবে রেখে গেলে কার না কার হাতে পড়বে আর ঝামেলা হয়ে যাবে। আমার ভয় লাগছে আপি, কেন জানি মনে হচ্ছে এটা নিয়ে প্রবলেম হবে। কেউ জেনে বুঝে ফাঁসাচ্ছে না তো? মিশন ভেঙচি মেরে বলল, আরে কিছু হবে না, সবকিছু এত সিরিয়াসলি নিস কেন? স্বাভাবিক হ, কিছু হবে না। খালি নেগেটিভ চিন্তা মাথায় ভর্তি, এই জন্যই তোকে নিয়ে বের হতে ইচ্ছে করে না। দীপ আমার মন মতো আছে, তোর মতো ভীতু না। দীপ বড় ভাইকে দেখে সে গর্ধব কোথাকার। তাপসিন ভয়ে চুপ হয়ে রইল। মিশন এবার শান্ত স্বরে বলল, এটা দিয়ে তো আজ রাতে মার্ডার হবে না, আমার কাছেই থাকবে। আমার কাছে মানে সেফ থাকবে। এটা এখানে রেখে যাব, তারপর উপরওয়ালা না করুক যদি কোনো বাচ্চার হাতে পড়ে যায়, খেলনা ভেবে। হ্যাঁ, দেশের যা অবস্থা, আতঙ্কে থাকি। পুলিশই সাধারণ মানুষের পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে আসামি বানায়, আর সেখানে এটা তো একটা মৃত্যু যন্ত্র। থানায় নিয়ে গেলেও 101টা জেরা করবে। তোর চিন্তা করতে হবে না, এটা আমি বুঝবো। আমি থানায় একাই যাব, জেল দিলেও সমস্যা নেই আমার। কথার মাঝেই মিশনের ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করে কানে নিল। হ্যালো। হ্যালো। কোনো শব্দ আসছে না। ওপাশ থেকে কেবলই একদল বিক্ষিপ্ত বাতাসের প্রকট আওয়াজ আসছে। মিশন অনেকক্ষণ হ্যালো হ্যালো করলেও ওপাশ থেকে কোনো মানুষের অস্তিত্ব অনুভব হলো না। কি শালা, কবর থেকে কল দিয়েছিস নাকি? নেট কম, কথা বোঝা যায় না? বাবা কি নতুন ফোন কিনে দিয়েছে? কল দিয়ে কথা বলিস না কেন? বকতে বকতে ওপাশ থেকে কলটা কেটে গেল। ফোন কান থেকে সরিয়ে পকেটে রাখলো। কি সব মানুষ রে এরা! কি হয়েছে আপি? আরে নিজে বুঝতে পারছি না। প্রতি রাতে এক একটা আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু ওপাশের আওয়াজ একই রকম। প্রচন্ড বাতাসের মতো তীব্র প্রকট আওয়াজ কানের পর্দাতে বিঁধে পড়ে। কোনো মানুষ কথা বলে না, আমি শিওর
এসব নম্বরগুলো মালিক একজনই হবে, কিন্তু কে সে সেটাই বুঝতে পারছি না। অসহায় ভঙ্গিতে তাপসিন বলল, আপি, বল। আমার কাছে কেমন জানি রহস্যময় লাগছে ব্যাপারটা। কোনো বিপদে ফেসে যাব না তো আমরা? ফজরের আজানের পর তীব্র বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়ির বাইরে সিকিউরিটি তীব্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। কারেন্টের গতিতে গেট খুলে দেয়। গাড়ি ছাড়া হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। সিকিউরিটি কিছু বলতে যেও চুপ হয়ে গেল তীব্র চোখের ইশারায়। হাত থেকে সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষে ভেতরে প্রবেশ করলো। তীব্রর মা নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে তসবি পড়ছিল। তীব্রকে দেখে দেহে প্রাণ ফিরে এলো। তীব্র কথা না বলুক, ওকে একটা নজর দেখলেই তার দেহে প্রাণ বসবাস করে। যতক্ষণ তীব্র বাইরে থাকে তার ভেতরে ঝড় চলে। তুমি ঘুমাওনি রাতে? ঘুমিয়েছিলাম তো। চোখ দেখে মনে হচ্ছে তো না? না মানে নামাজ পড়তে উঠেছিলাম তো, তারপর আর ঘুম হয়নি। তাই রেহানাকে বলেছি 1 কাপ চা দিতে, খেয়ে আবার ঘুমিয়ে যাব। মা, তুমি আমাকে শিখিও না। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম যদি দেখি রাতে না ঘুমিয়ে জেগে জেগে কাটিয়ে দিয়েছো, আমি প্রমিস করছি আমি বাড়ি ছেড়ে কোর্টে গিয়ে থাকবো, তোমাদের সাথে থাকবো না। ওরকম করে বলিস না বাবা, তোর জন্য চিন্তা হয় খুব। তুই এত রাত করে ফিরিস, বেশিরভাগ সময় রাত পোহালে ফিরিস, খুব টেনশন হয় রে বাবা। কিসের চিন্তা মা? আমি কি 71 যুদ্ধে যাচ্ছি? পুলিশের চাকরি মানুষ করে না? বাবার বেলায় কি একই কাজ করতে? আমাকে ভুলভাল এক্সকিউজ দেখাবে না বললাম কিন্তু। মাকে চোখ রাঙিয়ে নিজের রুমে চলে গেল। আর রুমে ঢুকেই প্রথম কাজ হলো ভেতর থেকে দরজা লক করে দেওয়া। তীব্র সবসময় নিজের মতো করে থাকে। সাদাসিধে জীবন ওর। একজন এসপির লাইফস্টাইল যেমন হওয়ার কথা, তার কিঞ্চিত বিশেষত্বও দেখা যায় না ওর মধ্যে। বাবার পেনশনের পুরো টাকা দিয়ে ঢাকা একটা বড় করে বাড়ি করেছে তীব্রর মায়ের বোনের মতো করে। তীব্রর ঘরটা অনেক বড় হলেও এর ভেতর কেমন অদ্ভুত ডেকোরেশন। থাই গ্লাস দিয়ে কয়েকটা ছোট ছোট কেবিনের মতো করা রুমের ভেতরে। একপাশে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস পর্যায়ক্রমে সাজানো, আরেক পাশে হোয়াইট বোর্ড, যার চারিপাশে বিভিন্ন নিউজ পেপারের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেক পাশে শুধু একটা পড়ার টেবিলের মতো, আর চারিপাশে বুক সেলফ দিয়ে ঘেরাও করা। আরেক পাশের কেবিনে সিঙ্গেল খাট একটা, আর ওয়াল কেবিনেট আরেকটা কাপড় রাখার স্ট্যান্ড। এই কেবিনের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম। পুরো রুমে একটাই জানালা আছে। জানালার এই পাশে কোনো কেবিন করা হয়নি। এতগুলো কেবিনের ভিড়ে অংশটুকু একটা করিডোরের মতো লাগে। জানালা ঘেঁষে একটা ছোট্ট গোল টি টেবিল আর একটা সোফা। পুরো বাড়িতে তীব্রর এই অংশটুকুতেই তীব্র ছাড়া আর কারো পা পড়ে না। ঘর পরিষ্কার করার প্রয়োজন হলে নিজ দায়িত্বে করে নেয়। কাউকে রুমে ঢুকতে দেওয়ার মতো রিস্ক তীব্র নেয় না, কারণ অনেক দরকার ইনফরমেশন তীব্র রুমে ছড়ানো ছিটানো থাকে। তীব্র বাদে সবার কাছে ঘরটা একটা রহস্যময় ঘর। এই ঘরের ভিতর কি আছে, কেমন তার নকশা, সেটা শুধু তীব্র জানে। আর যাকে দিয়ে ভেতরের এই নকশা করেছে সে জানে। এই ঘরে তীব্র ছাড়া আর একজনের পা পড়েছে, কিন্তু 2 বছর আগে তার আশাও বন্ধ হয়েছে। রুমটা ডিভাইস সিস্টেম করে সিকিউরিটি লক করা। এই রুমটা খুলতে হয় তীব্রর ফিঙ্গারপ্রিন্ট লাগবে, না হয় সিক্রেট পিনকোড। রুম থেকে বেরিয়ে রুম লক করে রেখে যায়, ভেতরে ঢুকেও লক করে রেখে দেয়। বাই এনি চান্স তীব্র যদি ঘরের ভেতর মরেও থাকে, ওকে উদ্ধার করা বড্ড জটিল হয়ে পড়বে। তার মধ্যে এই রুমের আশেপাশে কোনো বারান্দাও নেই। এই অদ্ভুতরে জীবনধারী তীব্রর জীবন রহস্যে ঘেরা, যে রহস্যের ঠিকানা জন্মদাতা পিতামাতাও জানে না। পিতা কিঞ্চিত পরিমাণ জানলেও মাতা কিচ্ছুটি জানে না। ঘুম আসছে না, তবু ঘুমাতে হবে শরীর সুস্থ রাখার জন্য। স্লিপিং পিল খেয়ে কয়েক মিনিটের মধ্যেই চোখের পাতা লেগে আসে। আর এদিকে মিশান, যার চোখ ভরা ঘুম থাকতেও কেউ যেন ওর ঘুমকে দণ্ডনীয় অপরাধ জারি করেছে, যার জন্য চাইলেও ঘুমাতে পারছে না। একটু গভীর ঘুমে তলিয়ে গেলেই দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে চড়ে বসে। মিশানের মামা একজন সেনাবাহিনীর কর্নেল অফিসার, দীপ একজন সিনিয়র রিসার্চ ফার্মাসিস্ট, আর তাপসিন লেখাপড়া করছে, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে কেবল। আর মিশান খায় দায় ছন্নমতি হয়ে ঘুরে ফিরে। এটাই ওর জীবন। মা মামির কাছে তাদের ছেলের থেকেও মিশান প্রিয়, কিন্তু এটা মিশানের পছন্দ নয়। ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগেই মামা মামি সেটা দিয়ে হাজির। এতে মিশান খুশি না হয়ে বিরক্ত বোধ করে। মামা মামি ব্যাপারটা স্বাভাবিক ভাবেই নেয়, কারণ মিশানের জীবনের সাথে এমনটাই মানানসই। মিশানের একটা অদ্ভুত ব্যাপার হলো, রুমে এত সুন্দর খাট থাকতে ঘরের এক কোণে একটা ফ্লোর বেডে শুয়ে বসে দিন কাটে মিশানের। এইরকমটা আগেও করতো না, প্রায় গত 1 বছর ধরে এমন করছে। কারণটা হয়তো নিশান মিশানের একমাত্র ছোট বোন। হঠাৎ করে নিশানের মৃত্যুটা মিশান মেনে নিতে পারেনি। নিশান মারা যাবার পর মানসিক অবস্থা আরো বিকল হয়ে গেছে। পুরো রুমে নিশানের অস্তিত্ব অনুভব করে, যেদিকে তাকায় শুধুই নিশানকে দেখতে পায়। ছোটবেলা থেকে বাবা মা হারিয়ে অর্ধেক সাইকো হয়েছে নিশান, আর নিশান মারা যাবার পরে পুরো সাইকো হতে বাদ নেই। এত আঘাতও নিতে পারছে না, সোজা কথা।
নিশান মিশানের একমাত্র কলিজার টুকরা, ওর পুরো পৃথিবী ছিল নিশান। প্রার্থনা জুড়ে শুধু নিশানের মঙ্গল কামনা ছিল। নিশানের জীবন আর 5টা মানুষের মতো স্বাভাবিক ছিল না। ওর রক্তে রেড ব্লাড সেল পর্যায়ক্রমে ক্ষত হতে থাকে, নতুন করে উৎপন্ন হতো না, যার জন্য প্রায় প্রতি মাসে নিশানকে ব্লাড দিতে হতো। নিশান মিশানের ব্লাড গ্রুপ একই ছিল বলে মিশানই বেশিরভাগ সময় ব্লাড দিত। মিশানের ধারণা ছিল মৃত্যু যদি 2 বোনের একসাথে লেখা থাকে তবে এর থেকে মঙ্গল করার কি হতে পারে। নিজের সর্বোচ্চটা দিয়ে বোনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি বলে শেষে হেরে যায় প্রকৃতির করা কিছু কঠিন যোজন বিয়োজনের প্যাটার্নের কাছে। 10:30টার পর এসবিতে আসতে না আসতে তীব্রর সামনে এসে দাঁড়ালো ইরফান শেখ। তীব্র চোখ তুলে ইরফান শেখের দিকে তাকিয়ে মুচকি হেসে নজর সরিয়ে জিজ্ঞাসা করলো, অবরোধ করলেন নাকি? রাস্তা আটকালেন যে? আটকেছি একটা প্রশ্নের জন্য। হয়তো প্রশ্নটা আমি জানি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এর উত্তর আমার কাছে নেই। স্যার, আপনি আমাকে একটু বেশি বিব্রত করতে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনি যতই বলুন আন্দাজে ঢিল ছুড়েন, এটা আমি বিশ্বাস করতে বাধ্য নই। সবকিছুর পেছনেই কারণ থাকে। হতে পারে, কিন্তু আমার কোনো কাজের পেছনে আমি কোনো কারণ রাখি না। আমার যখন যা মন চাই তাই বলি আর তাই করিও। তাই বলে কাটাই কাটাই মিলে কি করে আপনার বাণী? মেলে কিনা জানি না, তবে একটা ফিলোসফি আছে। কোন এক বিখ্যাত ফিলোসফার বলেছিল, আমরা যা বিশ্বাস করি আমাদের সাথে তাই হয়। আপনি ভেবে দেখুন, আপনি কাল আমার কথাগুলো না চাইতেও বিশ্বাস করেছেন, আর তাই হয়েছে। অবিশ্বাস করে দেখতেন একবার, তারপর না হয় প্রশ্নটা যুক্তিগত ছিল। ঠিক আছে, এটা বাদ দিলাম। তাহলে এখন এটা বলুন, আজ সকালে ভালো মতন খোঁজ নিয়ে দেখি কাল রাতে সিরিয়াসলি কিলারটার হাতে কারো মৃত্যু হয়নি। আর আপনি কিন্তু কাল ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এটা মিলে গেল কি করে? না জানলেই মানুষ এত বড় ভবিষ্যৎ বার্তা দেয় কিভাবে? আসলে কি জানেন যে সিরিয়াল কিলার সে আমার বউ। আমি ওকে বলে দিয়েছিলাম কাল রাতে যেন কোনো ঘটনা না ঘটায়, সেজন্যই এত কিছু। ইরফান শেখ তুচ্ছাত্মক হাসি দিয়ে বলল, আপনার বউ? স্যার, আপনি আমাকে বিব্রত করতে গিয়ে একটু বেশি বলে ফেললেন না? সিরিয়াল কিলার আপনার বউ তো দূরে থাক, সে একজন নারী। এটা বলি তো ব্যাপারটা চরম পর্যায়ে হাস্যকর। তীব্র সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তার মানে আপনি বলতে চাইছেন সিরিয়াল কিলার একটা পুরুষ? অবশ্যই। আপনি করে জানলেন ওটা কোনো পুরুষ? নারী হতেই পারে না। না জানার কি হলো, বুঝাই যায় সব। কোনো নারীর পক্ষে এরকম কাজ করা সম্ভব নয়। তীব্র রহস্যময় হাসি দিয়ে বলল, এই যে আপনি আপনার যুক্তিটা দিলেন যে থিওরিতে, আমি আমার প্রতিটা যুক্তি দিই একই থিওরিতে। তীব্র ইরফান শেখের একদম কাছে দাঁড়িয়ে খানিকটা মাথা ঝুঁকে বলল, ইরফান শেখ, কোনোভাবে আপনি তো আমার কাজকর্মের ফ্যান হয়ে যাচ্ছেন না আবার? এইসবের কোনো ফায়দা নেই, বুঝলেন? আমার কাজে শিক্ষণীয় কিছু পাবেন না। ইরফান শেখ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তীব্রর উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু সিনিয়র অফিসার বলে রাগ চেপে রইল। তীব্র ওনার পাশ কাটিয়ে চলে গেল। ড্রয়িং রুমে সোফা ছেড়ে ফ্লোরে বসে হাতে একটা বাটিতে মুড়ি নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে মিশান। এমন সময় খবরের কাগজ হাতে নিয়ে চশমা ঠিক করতে করতে তাপসিন মিশানের কাছে দৌড়ে গেল। খানিকটা আতঙ্কিত স্বরে মিশানকে বলতে শুরু করলো, আপি আপি দেখো কি হয়েছে। বরাবরই ছোটখাটো ব্যাপারে তাপসিনের বড় বড় রিয়াকশন দেওয়ার সমস্যা আছে, যার কারণে তাপসিনের এই আতঙ্কিত চেহারা মিশানের মনে কোনো আলাদা উদ্বিগ্নতা সৃষ্টি করতে পারেনি। অনিচ্ছা থাকা সত্ত্বেও মিশান জিজ্ঞাসা করলো, কি হয়েছে? দেখো, সেদিন বললাম না তোমায়, ফেসবুকে নিউজ দেখলাম শহরে সিরিয়াল কিলার এসেছে। তুমি বললে ভুয়া নিউজ, এই দেখো এটা পত্রিকাও দিয়েছে। আর সিরিয়াল কিলারের মার্ডারের সংখ্যা প্রতি রাতে বেড়ে চলেছে। রাষ্ট্রমন্ত্রী এক আলোচনা সভাতে জানিয়েছেন উনি স্পেশাল ব্রাঞ্চের পুলিশের ওপর দায়িত্ব দিয়েছেন। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই আসামি ধরা পড়বে। বেল পাকলে কাকে কি? আসামি ধরা পড়লেই কি না পড়লেই কি, আমাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? এই যে রাত বিরিতে আমরা মাঝরাতে বাড়ির বাইরে বের হই গাড়ি সিকিউরিটি ছাড়া, যদি সিরিয়াল কিলার এসে অ্যাটাক করে আমাদের ওপর? ঠিক আছে, এখন থেকে আমি একাই বের হব, তোদের কারোর যেতে হবে না আমার সাথে। আপি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো প্লিজ। এক কাজ কর, তার আগে আমার বাটিতে মুড়িগুলো শেষ হয়েছে, তুই নিজে গিয়ে আর কয়েকটা মুড়ি নিয়ে আয়, আর মিমিকে বল আমার রুমের লক খুলে দিতে। না, তার আগে কথা শোনো। কি শুনবো? টিভিতে তো দেখলাম এই নিউজ, অনবরত প্রতিটা নিউজে বলছে সবাইকে সাবধান হতে, শহর মৃত্যুপুরী হয়েছে, রাত হলে সিরিয়াল কিলার শহরে অবতরণ করছে, আরো নানান কথা। তাহলে শুনেছই। তাপসিন বাটি হাতে নিয়ে উঠে পড়ল। আর শোন,
বলো। আমার মোবাইলটা যেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দেখ তো। কোথায় রেখেছো? আর কোথায় খুঁজবো এত বড় বাড়িতে? আরে বাসাতে কাজের লোক আছে না, কি জানি নাম, তাকে বল খুঁজতে। তুমি যে কি মিশান আপি? কথা বাদ দিয়ে যা তো, মোবাইলটা দরকার। তাহলে আমারটা নাও। আরে মুশকিল তো, আমি কি নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি কল করব? দীপ ভাইয়া ছাড়া তুমি আর কাকে কল দাও? আমার ফোনে তো ভাইয়ার নাম্বার আছেই। মিশান চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, তাপসিন বেশি বোঝা কিন্তু ভালো না। যেটা বলছি সেটা করো। তাপসিন ভয় পেয়ে চলে গেল সামনের দিকে। কিচেনে মাকে গিয়ে মুড়ির কথা বলে মিশানের মোবাইলের খোঁজে ছুটাছুটি শুরু করেছে। তাপসিন স্থান ত্যাগ করার পর মিশান সোফাতে উঠে বসে সোফার কুশন সরিয়ে মোবাইল বের করলো। মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ব্যাক কভার খুলে সেখান থেকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি বের করে গভীর পর্যবেক্ষণের সাথে দেখতে লাগলো। আর কিছু একটা ভাবনায় ডুবে গেল। দুদিন কেটে যেতেই তীব্র র্যাবে পোস্টিং কনফার্ম হলো। কনফার্মেশন লেটার হাতে নিয়ে বেরিয়ে যাবে এমন সময় আবার সেই মিটিং। শেষবারের মতো মিটিং এ জয়েনের অনুরোধ করা হলো তীব্রকে। মন না চাইতেও বিরক্তি নিয়ে ইচ্ছে করে মিটিং এ লেট করে এন্ট্রি নিল। এত লেট কেন তীব্র? সময়ের প্রতি একটু রেসপন্সিবল হতে পারো। ক্যারিনে তো তোমাদের অনেক ভালো সময়ের নিবদ্ধিতা শেখাই, তাহলে তুমি এমন কেন করো? সময় জ্ঞান কি শুধু আমার একার কম? আর একটা কথা, আমি এখন এসবির প্রোডাক্ট না, একটু আগে যেভাবে কনভার্ট হয়ে গেছি। যদিও কাল সকাল থেকে কালো পোশাক পরে বের হব, তারপরেও এখন আমি সিভিলে নেই। ধরতে গেলে আমি এখন বাইরের মানুষ, এসবির আত্মীয়। তারপরেও কেন আমাকে আপনাদের মিটিং এ ডাকা হয়েছে? তীব্র, সামনে যেসব মিশন আসে সেগুলো ক্যান্সেল করো, আর যেটা বলেছি সেটাতে ফোকাস করো। দেশের অবস্থা খুবই খারাপ। এই সিরিয়াল কিলারের ব্যাপারটা যতই ধামাচাপা দিয়ে রাখতে চাইছি, ততই যেন লোক জানাজানি হচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপ, আর একদিকে মিডিয়ার সাংবাদিক। এগুলোর কৈফিয়ত দিতে দিতে আমরা হাঁপিয়ে গেছি। আসামি ধরার মতো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আসামিতে দূর থাক, কেউ কেউ ভাবছে এগুলো পুলিশদের কাজ। এসব আমাকে বলছেন কেন? আমি কি পুলিশ? আমি এখন র্যাব। তীব্র, বোঝার চেষ্টা করছো না কেন? একজন সিনিয়র অফিসার হয়ে রিকোয়েস্ট করছি তোমার, তারপরেও তুমি আসছো তোমার তালে। বেয়াদবি কি করেছি স্যার? প্লিজ স্যার, অন্তত এই বেয়াদবির কারণে আমাকে সাসপেন্ড করে দেওয়া হোক, প্লিজ স্যার। মোশাররফ হোসেন ব্যর্থতার নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে চুপ করে রইল। তীব্রকে কখনোই কোনো কিছুই বোঝানো যায় না। ও নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। স্যার, আমি এক কথার মানুষ। একবার যখন বলেছি আমি চেষ্টা করবো ক্রিমিনালকে ধরতে, না পারলেও শনাক্ত করার। তারপরেও কেন এত টেনশন আপনাদের? তীব্র, ইটস এন এমার্জেন্সি। ওয়াই ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড? নিউজ দেখো না কতটা ভয়ানক অবস্থা দেশের? মানুষ আতঙ্কিত। অন্ধকার নামার সাথে সাথে শহর ঘুমিয়ে যাচ্ছে, মানুষ ঘরবন্দি হচ্ছে, প্রয়োজন হলেও বের হতে পারছে না প্রাণের ভয়ে। এখন আমি কি করতে পারি? আমি তো ম্যাজিশিয়ান না। ডিপার্টমেন্টে আরো পুলিশ আছে, হাজার হাজার পুলিশ আছে, তাদের বলুন, আমি কেন? আমার কি এগুলো কাজ? একজন পুলিশ সুপারের কাজ হলো নেতৃত্ব দেওয়া, কিন্তু সেখানে আমি কি করছি? যাকে খাঁটি বাংলায় বলে কামলা দেওয়া। পুলিশ ডিপার্টমেন্টে আমি একাই একজন পাওয়ারফুল পুলিশ। হ্যাঁ, সবার প্রাণে ভয় থাকতে পারে, আমার পারে না? আমার ব্লাড গ্রুপ কি কোনোভাবে মনুষ্য প্রজাতির থেকে আলাদা নাকি? নাকি আমি অমর? কোনটা? আমার অন্য একটা মিশন আছে, আমার কাছে এটার থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট। সো আমি যাচ্ছি আমার পথে। তীব্র উঠে দাঁড়াতে মোহাম্মদ মাজহারুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি স্যার বলে উঠলেন, তীব্র, তুমি কি চাও না দেশটা ডেঞ্জার মুক্ত হোক? তুমি সব ধরনের কেস সামলে আসছো, প্রাইমারি ম্যাথের মতো সহজ তোমার কাছে কেস সলভ করা। কোনো কেস তোমার হাতে দিলে তুমি তা সদরে গ্রহণ করো। তাহলে আজ কেন তুমি এই কেসটা নিতে চাচ্ছ না? ইনডাইরেক্টলি কেন প্রত্যাখ্যান করছো? তুমি সিনিয়রদের এভাবে অ্যাভয়েড করো, অবাধ্য হও। তোমার জুনিয়রগুলো তোমার কাছে কি শিখবে? যখন তুমি আমাদের লেভেলে আসবে তখন তোমার সাথেও কি এমন হবে না? আমি কোনোদিন চেষ্টাও করবো না আপনাদের লেভেলে যাওয়ার জন্য। প্রয়োজন আরো নিচের লেভেলে যাওয়ার চেষ্টা করবো। তুমি তো এসপি হতে চাওনি, হওনি এসপি, এমনকি পুলিশের চাকরিও করতে চাও না, করতে হচ্ছে না চাকরি। এসব কৈফিয়ত দিতে হবে না। তুমি শুধু এইটুকু বলো, কেন তুমি এই কেসটা পরোক্ষভাবে এড়িয়ে যাচ্ছ? আমরা কি যার যার মতো অন্য কিছু ভেবে নিব? কোনো উত্তর না দিয়ে রাগী নিঃশ্বাস
তার শরবত। তীব্র গ্লাস হাতে নিয়ে শরবত মুখে দেওয়ার আগে ইরফান শেখের দিকে তাকিয়ে ইশারা করলো খাবে নাকি। সে না করলো। তীব্র চুপচাপ 3 ঢোকে 1 গ্লাস শরবত শেষ করে দিল। ছোট্ট ছেলেটা